সকল সহকর্মীবৃন্দ এবং সকল উপস্থিত আমার প্রাণের স্পন্দন সমস্ত ধর্মের মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, মাইনরিটিস, পাঞ্জাবি, বাঙালি, রাজবংশী, হিন্দু, মুসলমান, সবাই, শিখ, খ্রিস্টান, সবাই এখানে আপনারা উপস্থিত হয়েছেন। এটা একটা গণচেতনা এবং গণজাগরণের একটা পদ্ধতি। আমি অভিষেককে, ওরা বছরে বয়সে অনেক ছোট, দুবারের এমপি, কিন্তু এই যে এতদিন ধরে আমরা ওকে অনেক বারণ করেছিলাম, ঝড় জল বিদ্যুৎ, আর এখনকার বিদ্যুৎ যেভাবে অসম্ভবভাবে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, এই দুর্যোগ, এই দুর্ভোগে একটানা 2 মাস এই প্রোগ্রাম না নিতে আমরা বলেছিলাম কয়েকদিন বাদ দিয়ে করতে। যাই হোক, এখনকার ছেলে মেয়েরা তাদের মতো চলেন, একটু জেদ বেশি তাদের, সুতরাং তারা শোনেনি। তারা মনে করে রাস্তায় থেকে জীবনটাকে একটু দেখে নিই, একটু মানুষকে দেখি, একটু মানুষকে চিনি, মানুষকে জানি। তাই ওদের এই প্রোগ্রামের নাম নবজোয়ার জনসংযোগ যাত্রা। আজকে আমার সাথে ফিরাদ হাকিম এবং পার্থ ভৌমিক, মৌসুম নূর থেকে শুরু করে এখানকার প্রেসিডেন্ট রহিম বক্সি থেকে শুরু করে আমাদের সকল এমএলএ, এমপি, কাউন্সিলর, কমিশনার থেকে শুরু করে গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সাংবাদিক বন্ধুরা থেকে শুরু করে সকলেই প্রায় এখানে উপস্থিত আছেন। আমার আগে তো অভিষেক বক্তৃতা দিয়ে বলেই দিয়েছেন, আর স্টেজে তো একটাও চেয়ার নেই। আমাকে বললো স্টেজে একটাও চেয়ার নেই। আমরা তুই খুব চালু। বললো কেন? তুই এক্সারসাইজ করতে টাইম পাচ্ছিস না, তাই স্টেজে ঘুরে ঘুরে মিটিং করে করে তোর অনেকগুলো পা হাঁটা হয়ে যাচ্ছে। কারণ আমি এরকম করে খুঁজি তো, যেখানে জায়গা থাকে না ওই ঘরের মধ্যেই করে নিই। যাই হোক, ইট ইজ নট দ্যাট ইজি, কিন্তু চেষ্টা করে করছে। এবং আজকে তাদের 10ম দিন, 10টা দিন পার করে আসা, ইটস নট এ ম্যাটার অফ জোকস। আমি আমার লাইফে 23,000 কিলোমিটার আমি জনসংযোগ করেছিলাম একবার, বেলপাহাড়ি থেকে, সম্ভবত 93-তে হবে। এবং তখনই আমি জানতে পেরেছিলাম, একটা আদিবাসী গ্রামে আমি ঢুকেছিলাম, বেলপাহাড়ির, ঝাড়গ্রাম জেলার। আমাকে তো তখনকার সিপিএমের কিছুতেই সিপিএম ঢুকতে দেবে না, ওরা জানতেও পারেনি আমি একটা স্কুটার রেডি করে রেখেছিলাম। একজন চালিয়ে নিয়ে গিয়েছিল, আর আমি ঢুকে গিয়েছিলাম একটা গ্রামে। গ্রামের নামটা আমার এখনো মনে আছে, জোগ্রাম। গিয়ে দেখলাম রান্না হচ্ছে, কিন্তু রান্না যেটা হচ্ছে সেই রান্নায় কালো কালো কি সব ভাসছে। আমি তখন জিজ্ঞেস করলাম, এগুলো কি রান্না করছো? বললো গাছের মূল, শিকড় আমরা জঙ্গল থেকে তুলে নিয়ে আসি, আর সারা গায়ে থাকা থাকা দাগ। আমি বললাম কি হয়েছে? বললো আমরা কালো কাঠপিঁপড়ে তুলে নিয়ে আসি। তো কালো কাঠপিঁপড়ে তুলতে গেলে তো গায়ে কামড়াবেই, এবং আমরা বছরে 6 মাস এইভাবেই কাঠপিঁপড়ে আর গাছের শিকড় দিয়ে আমরা তরকারি রান্না করে ওটাই স্যুপের মতো করে খাই। 6 মাস খেতে পাই, 6 মাস খেতে পাই না। আমি বেলপাহাড়িতে গিয়ে অনাহার দেখে এসেছিলাম, আমি সাকরাইলে দেখে এসেছিলাম, আমি দেখে এসেছিলাম
মাওবাদীদের সন্ত্রাসে একদিকে লোক সন্ত্রস্ত, অন্যদিকে লোকের ঘরে খাদ্য নেই, হাসপাতাল নেই, কলেজ নেই, স্কুল নেই, থানা নেই, বিশ্ববিদ্যালয় নেই, রাস্তা নেই, জল নেই, রেশন নেই, কিছুই নেই। মনে পড়ে আমলাশোলের কথা? অনেকে হয়তো ভুলে গেছে, এখনকার জেনারেশনের এটা জানা দরকার। আমি আপনাদের অনুরোধ করব, কখনো কখনো দলের ইতিহাস না জানলে আপনি কি করে বুঝবেন তৃণমূল কংগ্রেস কত সংগ্রাম করেছে? তৃণমূল কংগ্রেস যে সংগ্রাম করে এসছে, পৃথিবীতে আর কেউ এর সংগ্রাম করতে পেরেছে কিনা আমার সন্দেহ আছে। আমি আদিবাসী মেয়েদের গল্প করছিলাম যে তোমরা তো আমায় দেখছো আমি একটা সুস্থ মানুষ, কিন্তু তোমরা কি জানো আমি একটা জীবন্ত লাশ? আমার মাথাটা মেরে ফাটিয়ে চৌচির করে দেওয়া হয়েছিল। আমি মিছিল করছিলাম, একটা ডান্ডা মারল লোহার, মাথাটা ফেটে গেল, আমি দেখতে পাচ্ছি গল গল করে রক্ত পড়ছে। আর একটা ডান্ডা মারলো, আমি দেখছি দুদিকে ঝরঝর করে রক্ত পড়ছে। থার্ড ডান্ডা মারলো, ব্রেনটা ওয়াস্ট হয়ে যেত, ম্যাশড হয়ে যেত, তখন এই আলনাটা, আমি হাতটা কীরকমভাবে আমার মাথায় চলে গেল। আর এই আলনাটা দেখছেন আমার অর্ধেক নেই, এটাই যেমন পুরোটা আছে, ডান হাতে অর্ধেকটা নেই, কারণ ওটা থেতো করে দিয়েছিল, ওইটাই ব্রেনটা থেতো করে দিত। রোটেও গিয়েছিল যে আমি মারা গেছি, পার্লামেন্ট বন্ধ হয়ে গিয়েছিল, অনেক অত্যাচার আমি সহ্য করেছি। 21শে জুলাই আমার মেরে কোমর ভেঙে দেওয়া হয়েছিল, এবং আপনারা অনেকেই জানেন না আমার শরীরে অনেক পার্টস নেই, সেগুলো অপারেশন করে করে বাদ দিতে হয়েছে। এমন এমন জায়গায় তারা আমাকে মেরেছে। আমার এই দুটো হাত দেখছেন, এই দুটো হাতও অপারেশন হয়েছে। চোখ দেখছেন, চোখেও অপারেশন হয়েছে। মাথা দেখছেন, মাথায় অপারেশন হয়েছে। পেট দেখছেন, পেটেও অপারেশন হয়েছে। পা দেখছেন, পাও ভেঙে দিয়েছিল, থেতলে দিয়েছিল। সুতরাং আমি লড়াই করে, কষ্ট করে এই জায়গায় এসে একটা দল তৈরি করেছিলাম। দিনের পর দিন কখনো অনশন, 26 দিন এমনকি জল খাইনি, রাস্তায় পড়েছিলাম কৃষি আন্দোলন নিয়ে। রাস্তায় পড়েছিলাম 21 দিন। এছাড়াও যখন মানবিক অধিকার লঙ্ঘন হয়েছিল, প্রতিদিন প্রায় লক আপ ডেথ হতো, তাদের পরিবারকে একজনকে চাকরি এবং কম্পেনসেশন দেওয়ার টাকা জন্য আমি আন্দোলন করেছিলাম। ভিখারি পাসওয়ান হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাকে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছিল। আমি তার বাড়িতে গিয়ে আমি ওখানেও 72 ঘন্টা অনশন করে এসেছি। এমন কোনো জায়গা নেই বাংলায়। গেছিলাম মেমারির করান্দায়, দেখেছি একটা ছোট্ট শিশুকে পর্যন্ত মুড়ির যে টিন, সেই টিনের মধ্যে জ্বালিয়ে দিয়েছে। গিয়েছিলাম হুগলির দাঁতপুরে, একটা বাচ্চা 6 মাসের, তার বাবা সিপিএম করে না বলে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, মারা গিয়েছিল। এরকম প্রচুর ঘটনা, ঘটনার পর ঘটনা আপনারা সবাই জানেন না। আর এখন যারা এসছেন তারা অনেকে হয়তো জানেনও না পুরোটা। পারলে উপলব্ধি বইটা পড়বেন, আমার জীবনের প্রথম অংশটা ওখানে পাবেন। আর তারপরে আস্তে আস্তে আমার লেখা আছে জনতার দরবার, যখন আমি মানবিক অধিকার করেছিলাম, আমার লেখা মানবিক বই, মানবিক আন্দোলনের স্বার্থে।
আমার লেখা মনে রাখবেন অনেকগুলো বই আছে যেগুলোতে সমস্ত ঘটনা পাবেন, অনুভব, বিস্ময়, একান্তে অনেক বই আছে আমার। এমনকি আমার যে কবিতা গ্রন্থটা প্রায় 1000 কবিতা হয়ে গেছে, কবিতা বিতান, সেটাও নিজেদের কাছে রাখতে পারেন। ইংলিশ বাংলা দুটোতেই কপি হয়েছে। আমি উর্দুতে 6টা বই শায়েরিও লিখেছি। আমি আমার সাঁওতালি ভাই বোনেদের বলছিলাম যে আমি সাঁওতালি ভাষাতেও বই লিখেছি, অনেক ভাষাতে লিখেছি। তার কারণ লেখাটা আমার প্রিয়, লিখতে আমি ভালোবাসি। আজকে এই যে অভিষেকদের আন্দোলনটা, ছাত্র, যৌবন, প্রবীণ, নবীন সকলকে নিয়ে এই প্রোগ্রামটাকে আমি এই জন্য গুরুত্ব দিচ্ছি যে মানুষ প্রোগ্রামটাকে সাপোর্ট দিচ্ছেন। আমি সেই প্রোগ্রামকে গুরুত্ব দিই না যে প্রোগ্রামে মানুষের সংযোগ থাকে না। আমি সেই প্রোগ্রামকে গুরুত্ব দিই যে প্রোগ্রামে মানুষের সংযোগ, সম্পর্ক আরো দৃঢ়তার আবদ্ধনে আরো আবদ্ধ হয়, দৃঢ়তার বন্ধনে। আমি মনে করি নবজোয়ার আন্দোলনকে নিয়ে কেউ কেউ কিম্ভূত কিমাকার, হাঁটতে হাঁটতে জীবন শুরু হয়েছে সব কুৎসা, কুকথা, অকথা, ভাষায় ভাষার মানে বোঝে না। রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন লোক দেখাবে না, বড় সেডে প্রতিদিন বক্তৃতা দেখাচ্ছে কয়েকটা টিভি, কি বলে আর না বলে। আর আপনি যে মিথ্যে কথাটা বলাচ্ছেন আপনার টিভিতে, আমি যখন দাঁড়িয়ে একটা কথা বলছি, মনে রাখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনাকে, ইউ ক্যান ট্রাস্ট মি, আমার দায়বদ্ধতাও আছে যে বলে। কিন্তু এমন একটা পার্টিকে রেগুলার আপনারা দালালি আর তাবেদারি করতে করতে এমন একটা জায়গায় এসে গেছেন যে পলিউশন, দূষণ কাকে বলে, একটা দৃশ্য দূষণ পার্টি, একটা শব্দ দূষণ পার্টি, একটা কিম্ভূত কিমাকার পার্টি, একটা অকল্পনীয়, খারাপ কথা বলতে চাই না বলে বলছি না, আমি জুতোকে অসম্মান করি না, জুতো ছাড়া আমরা চলতে পারি না। কিন্তু জানেন তো, প্রবাদ প্রতিমরা বলেন, আমাদের পুরনো লোকেরা বলেন, প্রবাদেও আছে, জুতোটা পায়ে শোভা পায়, জুতো কেউ পায়ে পড়ে, মাথায় পড়ে না। জুতোটাকে জুতোর মতো যত্ন করে রাখুন, যাতে কাদা না লাগে, যাতে পাক কেটে না যায়, যাতে পড়তে হবে। প্রতিদিন সবাই চোর আর ওনারা সব ভবঘোর, সবাই চোর, সবাই ডাকাত। মাঝে মাঝে এজেন্সি দেখাচ্ছে, ওই এজেন্সি করতে করতে না ফানুস বেলুন, জানেন তো বেলুন, বলুন গ্যাস বেলুন চলছে এখন, গ্যাস বেলুনের পরিবর্তে টাকা দিয়ে লোক কেনা। সাগরদিঘির কেস আমি জানি, টাকাটা কে দিয়েছে, কি করে দিয়েছে, কোথা থেকে দিয়েছে। আর ইদানিং আবার একটা পার্টি হয়েছে, এখানে জুটেছে, হায়দ্রাবাদের সাথে যোগাযোগ, আরো অন্যান্যদের সাথে যোগাযোগ। তারা বলছে বিজেপি খুব ভালো, তাতে হবে, টাকাটাতে খুব ভালো। সুতরাং গ্যাস দিতে দিতে গ্যাস বেলুনটা এখন ক্যাশ বেলুন হয়ে গেছে, ক্যাশ বেলুন হয়ে গেছে। এই ক্যাশটা আবার অ্যাশ হয়ে যাবে, আর অ্যাশ হয়ে গেলে এরপর আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে। ভয় কেন দেখায়? মিটিংয়ে গিয়ে বলছে, আমি আইটিকে বলছি
অমুক লোককে কাল রেড করাবো, কালকে ওর বাড়িতে ইডি যাবে, পরশু সিবিআই যাবে। যেন মনে হচ্ছে ভগবান জমিদারি করতে পাঠিয়েছে, ভগবান জমিদারি করতে পাঠিয়েছে মনে হচ্ছে দেখে। এমন সব ঔদ্ধত্য, না আছে একটা কথা বলার ক্ষমতা, না আছে টাকা ছাড়া কিছু নেই। তৃণমূল কংগ্রেস সবাই চোর। তোর মধ্যপ্রদেশে কি হয়েছে আগে উত্তর দে, আগে উত্তর দে। মধ্যপ্রদেশে ভ্যাপাম নিয়ে কি হয়েছে? কই 54টা লোক মারা গেছে, মার্ডার হয়েছে। কেসে তদন্ত করতে গিয়ে আমাদের তদন্তে তো কেউ বাধা দেয়নি। যখন ইচ্ছে যার বাড়িতে ঢুকে যাচ্ছ, গভর্নমেন্টের পারমিশন ছাড়া কাগজপত্র নিয়ে আসছো, ভবিষ্যতে বুঝবে এগুলো কতটা ইল্লিগাল কাজ করছো। ইল্লিগাল কাজ চিরকাল সহ্য করবে না কেউ, এটা মাথায় রেখে দিও। আরে ভাই কি মিথ্যে কথা বলে রে ভাই। মিথ্যে কথা বলার যদি একটা পৃথিবীর বেস্ট প্রাইজ থাকতো তাহলে ওরা পেয়ে যেত। ইলেকশনের আগে বলে উজালা, আর ইলেকশনের পরে উড়ালা, উড়ালা উড়ে গেল। उत्तरप्रदेश इलेक्शने गিয়ে বলেছিল 2 गैस सिलेंडर देंगे, एक होली में और एक होली और एक दिवाली। होली भी चला गया, दिवाली भी चला गया, लेकिन गैस सिलेंडर अभी फेनुस सिलेंडर बन गया। और भी अभी कर्नाटक में बोल रहा है 3 देगा, अभी 1 से 3 में आ गया। मतलब আমরা বাংলায় বলি 1 2 3 নাচে ধিন ধিন। 1 2 3 এবার বিদায় নিন। 1 2 3 বিদায় ওদের দিন। 1 2 3 আসছে বিসর্জনের দিন। দিল্লিতে কাল কুস্তিগিররা মেয়েদের সমর্থনে যে মিছিল চলছে, রাত্রির বেলায় গিয়ে মধ্যরাতে গিয়ে মেরে এসছে, আক্রমণ করেছে। কটা সেন্ট্রাল টিম গেছে ভিজিট করতে? বাংলায় 151টা পাঠিয়েছে সেন্ট্রাল টিম। অন্য কি সব মরে গেল? কোথায় মরলো? আমি কারো মৃত্যু চাই না, বরঞ্চ মারা গেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। আমাদের কর্মীরা ওদের গায়ে হাত দিতে ঘৃণাবোধ করে। আমি মৃত্যুর রাজনীতি করি না, আমি মানবিক রাজনীতি করি, আমি দানবিক রাজনীতি করি না। এ তো ময়াল মাছ থেকে ময়াল সাপ থেকে ভয়ঙ্কর। ময়াল সাপের জায়গায় এদের নাম দেওয়া উচিত ভয়াল সাপ। ডেঞ্জারাস পলিটিক্যাল পার্টি, কোনো মিশন নেই, কোনো ভিশন নেই, ব্যাংক বন্ধ করে দিয়েছে। কালকে রেলে আসছিলাম, রেলের কর্মীদের আমি খুব ভালোবাসি, কারণ আমি রেল মিনিস্টার ছিলাম, ফলে আমার একটা রেলের সাথে যোগাযোগ চিরকালই আছে, থাকবে। ধাক্কা দিচ্ছে তো ধাক্কা দিচ্ছে, গুতনি খেতে খেতে, গুতনি খেতে খেতে, মানে গোত্তা খেতে খেতে, গোত্তা খেতে খেতে। এই যদি মানে দূরবর্তী স্থানের ট্রেনগুলোর অবস্থা হয়, তাহলে জেনারেল ট্রেনগুলোর কি অবস্থা হচ্ছে? বাজেট উঠিয়ে দিয়েছে, ঠিক করে পাথরও দেয় না লাইনে। কারণ আমি অ্যান্টি কলিউশন ডিভাইস করে দিয়ে এসেছিলাম যাতে অ্যাক্সিডেন্ট কমে, অ্যাক্সিডেন্ট যাতে না হতে পারে, অনেক ব্যবস্থা করে দিয়ে এসেছিলাম। আর কালকে সেই ট্রেনে চড়ে আমার অভিজ্ঞতা বদলে গেল। যারা যারা কালকে আমার সাথে ট্রেনে এসছেন সবাই ধাক্কা খেয়েছেন নিশ্চয়ই। আমি তো রাম ধাক্কা খেয়েছি, আর কে কি ধাক্কা খেয়েছেন আমি জানি না। যারা আসছেন যাচ্ছেন তাদের তো রেগুলারই যেতে আসতে হয়। আমরা দিচ্ছি কন্যাশ্রী,
ওরা দিচ্ছে মিথ্যাশ্রী, আমরা দিচ্ছি বিনা পয়সায় রেশন, ওরা সেটাকে কেড়ে নিচ্ছে। অনেক জায়গায় রেশন বন্ধ করে দেওয়ার পলিটিক্স করেছে, কিন্তু আমরা নিজেদের টাকা দিয়ে দিই। আমাকে একটা রাজ্য দেখান, সারা পৃথিবীতে ঘুরে দেখান, যে জন্ম থেকে মৃত্যু অবধি এমন কোনো প্রোগ্রাম নেই যা আমরা করি না। যারা আমার মা, কেউ মাদার, কেউ মা, কেউ আম্মা, কেউ বোন, আগে 25 বছর থেকে 60 বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার ছিল, আর স্বাস্থ্যসাথী প্রকল্পে যার নামে কার্ড ছিল পরিবারের তিনি পেতেন। আমি এটা উঠিয়ে দিয়েছি, সব মেয়েরা পাবে। 25 থেকে 60, আর 60 বছর হয়ে গেলে সে 1000 টাকা করে সবাই পাবে। তার ভবিষ্যৎ তো একটা বাধা থাকলো। 5 লাখ টাকা করে দেওয়া হচ্ছে, 5 বছরে 10 লক্ষ ছেলে মেয়েদের দেবো নিজে পায়ে দাঁড়াবার জন্য। ব্যাংকের টাকাটার তাকে গ্যারেন্টার হতে হচ্ছে না। কার্ডটার নাম ভবিষ্যৎ কার্ড, এবং 25,000 টাকা যেটা ব্যাংকে জমা দিতে হয় টাকার লোন নিতে গেলে, সেটাও দিতে হচ্ছে না, সেটাও আমাদের রাজ্য সরকার দিয়ে দিচ্ছে। ছাত্রছাত্রী, এখন তো মায়েরা বলতে পারবে না আমার মেয়েকে আমি পড়াবো কোথায়, তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। আরে ওরা ওদের নিজেদের বিয়ে করবে কি করবে না ওরা ঠিক করবে, আগে ভবিষ্যতে নিজে পায়ে দাঁড়াক। ওর কন্যাশ্রী আছে, নিজের টাকা দিয়ে পড়বে। ঐক্যশ্রী আছে, নিজের টাকা দিয়ে পড়বে। মেধাশ্রী আছে, নিজের টাকা দিয়ে পড়বে। তারপরে উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করে দিয়েছি, তাই দিয়ে পড়বে। তপশিলি আদিবাসীদের 20 লক্ষ টাকা আছে। হাসপাতালে গেলে আপনার গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট ফ্রি, বরঞ্চ আমাদের এখানে হাসপাতালে আরো অন্যান্য বিভিন্ন রাজ্য থেকে এসে চিকিৎসা করে নিয়ে যায়। বাকিটা কোথায় আছে? আগে রেশন পেতেন ক্ষুদ্র, কি বলতো, খুদের মতো, মানে অর্ধেক চাল আর অর্ধেক পাথর। এখন রেশনের চাল আমরা কিন্তু কিনি কৃষকদের কাছ থেকে। 60 লক্ষ মেট্রিক টন চাল আমরা প্রকিউরমেন্ট করি বছরে। কেন করি? কৃষকদের চালটা ভালো চাল হয়, আর কৃষককেও বাজারে গিয়ে আর চালটা ফেলে দিতে হবে না, তার ইনকামটাও হবে। কৃষকদেরও 10,000 টাকা করে বছরে দিই। এমনকি যার 1 কাঠা জমি আছে ভাগ চাষি, সেও 4,000 পায়। কৃষক মারা গেলে কৃষক বন্ধু 2 লক্ষ টাকা পায়। মৎস্য দপ্তরেও তাই করা হয়েছে। অ্যাক্সিডেন্টে মারা গেলে ডেড বডি কে নিয়ে আসে? আমরা নিয়ে আসি। মারা গেলে পরিবারগুলোকে সাহায্য কারা করে? আমরা করি। আমরা 2টো পোর্টাল তৈরি করেছি, জেনে রাখবেন। একটার নাম, অনেক ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যায়, যারা ঈদের সময় কখনো আসে, পুজোর সময় কখনো আসে, এখানে অনেক কাজ আছে, তাদের আমি বলবো আস্তে আস্তে ফিরে আসুন। আমরা অনেক ইন্ডাস্ট্রি তৈরি করছি। তাদের কোনো বিপদ হলে, যখন কোভিড হয়েছিল আমি তো ট্রেনে করে নিয়ে এসেছিলাম পয়সা দিয়ে, টাকা দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, 1 পয়সা দেয়নি। আমি সব শ্রমিকদের প্লেনে করে নিয়ে এসেছিলাম। ইউক্রেনেও যারা এসছে তাদেরও পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছি, সুদান থেকে এসছে তাদেরও ব্যবস্থা করেছি। আমরা একটা পোর্টাল করেছি, পোর্টালটার নাম হচ্ছে কর্মসাথী পরিযায়ী শ্রমিক। যারা বাইরে কাজ করতে যান তারা এটাকে টিপলেই আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস লিখে যাবেন, যেখানে কাজ করতে যাচ্ছেন জায়গাটার নামও রেখে যাবেন।
যদি কখনো আপনি প্রবলেমে পড়েন তাহলে গভর্নমেন্ট আপনাকে সাহায্য করবে। এই জন্য আমি করেছি, কারণ অনেক ছেলেমেয়েরা আমাদের বাইরে কাজ করতে যায়, তাদের লক্ষ্য রাখা আমাদের দৃষ্টি। আর অনেক ছেলেমেয়েরা বাইরে পড়তে যায়, বিপদে পড়লে কেউ দেখে না, তারাও যাতে যোগাযোগ রাখতে পারে তাদের জন্য একটা পোর্টাল করেছি। পোর্টালটার নাম আপন বাংলা। ধরুন আপনার ছেলে মেয়ে পড়তে গেছে, আপনি তার সাথে যোগাযোগ করতে পারছেন না, আপনি আপন বাংলা পোর্টালে গেলেই পাবেন তার কন্ট্যাক্ট নম্বর, তার এভরিথিং। এইভাবে মনে রাখবেন, একটার পর একটা কাজ করা হয়েছে। 100 দিনের কাজে টাকা দেয় না, আমরা 5 বার পর পর প্রথম হয়েছে ইন্ডিয়াতে। পুরস্কার কি পেলাম? 0। 100 দিনের কাজ না দিয়ে ভাতে মারা, এত সস্তা। আমাকে অত বোকা ভেবেও না, মাথায় বুদ্ধি খরচ করি। আমি যতটা হাঁটি আমার মাথা ততটা হাঁটে। আজ 1 পয়সাও দেয়নি, তা সত্ত্বেও মনে রাখবেন 10 কোটি কর্মদিবস রাজ্য সরকার থেকে দিয়েছি আমরা। 40 লক্ষ লোককে কাজ দিয়েছি, 100 দিনের কাজ, আমাদের দিল্লি কিছু না দেওয়া সত্ত্বেও। রাস্তায় আমরা প্রথম 5 বছর টাকা দেবে না, গ্রামের রাস্তা হবে না, বাবুরা আকাশে উড়ে বেড়াবে আর মাটির লোক মাটিতে চলতে পারবে না। কি মজা! আগে 1 লক্ষ কিলোমিটার রাস্তা করে দিয়েছি আমাদের সরকার আসার পরে। আগে কিচ্ছু ছিল না, এখন আবার 11,000 রাস্তা করে দিয়েছি। এটাও হয়ে যাবে। কি করা হয়নি বলুন তো? আপনার মালদায় দেখুন না, আপনার মালদায় বড় বিমানবন্দর হচ্ছে। এই বিমানবন্দর আগামী দিন আমি চাই আরেকটু বড় হোক, যাতে অন্য লোকেরা যাতায়াত করতে পারে, আসতে করতে পারে। এই মালদায় অনেক ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, অনেক ক্লাস্টার তৈরি হচ্ছে, অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে। মুর্শিদাবাদেও তাই। আমি তো 2-3 ঘন্টা মিটিং করে এলাম এখানে আসার আগে। মিটিংগুলো করি তার কারণ আপনাদের কাজগুলো যাতে হয় সেদিকে নজর রাখা। এই যে গঙ্গার ভাঙন 100 বছর ধরে চলছে, সবাই এসছে চলে গেছে, কিছু করেনি। অথচ গঙ্গার ভাঙন সাবজেক্টটা সেন্ট্রাল সাবজেক্ট, মানে কেন্দ্রীয় সরকারের অধীনে, এটা আমাদের অধীনে নেই। ফরাক্কা কার অধীনে? কেন্দ্রীয় সরকারের অধীনে। তুমি আমাদের জল বাংলাদেশকে দিলে, আমার আপত্তি নেই, হাসিনাজিকে আমি ভালোবাসি পার্সোনালি, ঠিক আছে, কিন্তু আমাকে যে তার পরিবর্তে 700 কোটি টাকা দেবে বলেছিলে আমার সরকারকে, মানে আমাদের বাংলা গভর্নমেন্টকে, তুমি 1 পয়সা আজ পর্যন্ত দাওনি। বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। হয়তো কেউ ভাবতে পারেন আপনি কেন প্রধানমন্ত্রীর সাথে গিয়ে কথা বলছেন না। 50 বার গেছি মানে এই কথা বলতে গেছি যে 100 দিনের কাজের টাকা দাও। 50 বার, অতবার যায়নি, 7-8 বার তো গেছি মুখ্যমন্ত্রী হওয়ার পর, যে 100 দিনের কাজের টাকা দাও। ধুলিয়ান, ভগবান গোলা, শামসেরগঞ্জ, নদিয়া, এই সবগুলো গঙ্গা ভাঙন রোধ করে দাও। বন্যা ত্রাণে প্ল্যান করে দাও। ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দাও। কিছুই দেয় না, কিছুই দেয় না, শুধু নেয়, শুধু নেয়। আধার কার্ড না করলে তুমি বিদেশি। আবার আইন পাঠিয়েছে, কয়েকদিন আগে হোম মিনিস্টারের চিঠি এসছে, মাঝে থেমে গিয়েছিল, আবার বেড়েছে। চিঠি এসছে, তাতে কয়েকটা জায়গা বর্ডার এরিয়ার নাম দিয়েছে এমন ভাবে, বলছে তোমার হাত একেবারে, মানে আমরা যেমন পদে বলি পা থেকে মাথা, একটু যদি এদিক ওদিক হয় আধার কার্ডে, প্যান কার্ডে, বা এই কার্ডে ওই কার্ডে, এখন তো 500 রকম কার্ডের মালা হবে, তাহলে তুমি ফরেনার্স, মানে তোমাকে বিদায় করে দেওয়া হবে। আমি বলি তোদের ক্ষমতা থাকলে হাত তুলিস। আমি একটাও করতে দেব না।
যখন দাঁড়িয়ে বলছি করতে দিইনি, আগেও দিইনি, কথা রেখেছি, আজও বলে যাই আমি তো করতে দেব না, আমার তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট কখনোই করতে দেবে না। আমরা সবাই মানুষ, এটা আমাদের পরিচয়। ইলেকশন আসলে ভোট টানার জন্য জাতি দাঙ্গা, ক্যাঁ ক্যাঁ ফ্যাঁ ফ্যাঁ, বোবা বোবা হয়ে যাবে, এমন পরিস্থিতি একদিন আসবে। দেখুন না, আগে বর্ডারের ওই পুলিশগুলো বিজেপি করতো না, 5 কিলোমিটার পর্যন্ত দেখতো। হঠাৎ সে আমরা বলতাম না মোহাম্মদ বিন তুগলকের কাণ্ড কারখানা দেখো, দিল্লি থেকে রাজধানী কলকাতায় নিয়ে এলো, কলকাতা থেকে আবার নিয়ে এলো। এ তো দেখছি মোহাম্মদ বিন তুগলকের পিতার পিতা। বলছে 50 কিলোমিটার পর্যন্ত যাবে। আমি বলি 50 কেন, পুরো রাজ্যটাই যাবে করবে। তার মানে কি, ওই 50 কিলোমিটারের মধ্যে যারা আছেন তাদের ওপরে কিন্তু অত্যাচার করে বিজেপি করানোর চেষ্টা করবে, আর এলাকা থেকে সরানোর চেষ্টা করবে। সব এলাকা এলাকায় সংগঠন গড়ে তুলুন, সংগঠন গড়ে তুলুন এবং ফাইট করুন। যদি ইডি আসে বলবেন কজনকে ইডি ধরবি, আর আপনারা গরিব লোক, আপনাদের কাছে আর ইডি সিবিআই কি আর করবে, একটু যাবে, একটু ফেউ ফেউ করবে। ওদের কিছু বললেই বলবে টকদো। টকদো মানে কি, মানে পেটাও, ওদের ভাষায়, বিজেপির ভাষায়, বিজেপির নেতাদের ভাষায়। আর ইডি সিবিআই পাঠানো মানে ধামাকা বাঁচা দো। ধামাকা বাঁচা দো মানে, আরে অফিসার বলছে ভাই ওর বিরুদ্ধে কোনো কেস নেই, আমি কি করে করব? বলছে ও দেখা যায়গা বাদ মে, ধামাকা তো বাঁচা দো। মিডিয়াগুলো সব হয়ে গেছে ওদের দালাল, সকাল থেকে রাত পর্যন্ত দেখেছেন 8 সালার চাটনিও খাচ্ছে সারাক্ষণ বসে বসে। সুতরাং ধামাকা বাঁচা দো। আর মিডিয়া ঘুরে ঘুরে বলছে ওনার বাড়ি থেকে 500 কোটি টাকা পাওয়া গেল। তুই কি গুনেছিস? তুই কি গুনেছিস? আমার মনে কোশ্চেন যদি আসে, এটা আমার কোশ্চেন, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। সিনেমায় কি করে, চোরদের কাছ থেকে টাকার বান্ডিল দেখায়, কিন্তু কি করে, ফার্স্ট পেজে একটা নোট, লাস্ট পেজে একটা নোট, আর মধ্যখানটায় কিছু নাই। সেই ফাঁদ করনি তো ভাই, ধরা তো একদিন না একদিন পড়বে। কতদিন আর এভাবে চলবে? এভাবে চলতে পারে না। আর আমি যদি বেঁচে থাকি, জেনে রাখবেন আমার পরেও আমি জেনারেশন তৈরি করছি। ববিরা আছে, অভিষেকরা আছে, ওরা এমনি এমনি তৈরি হচ্ছে, তৈরি করছি যাতে আমার মৃত্যুর পরেও এরা এদের গেঁথে দেয় ভালো করে। দিদি চলে গেল, আমরা আর কিছু করলাম না, বসে পড়লাম, এসব হবে না। আমি মনে করি জীবন হচ্ছে একটা মহান জীবন। জীবনটা হচ্ছে সংগ্রামের জন্য। জীবন কখনো থেমে থাকে না, জীবন এগিয়ে যায়। চলার পথে বাধা আসলে বাধাকে উতরিয়ে দেয়। চলার পথে কেউ কুকথা বললে তাকে কুকথা বলবেন না, কিন্তু মন থেকে তার মুখটা না দেখার চেষ্টা করবেন, দুটো কানে হাত দেবেন। বোবা কথা শোনে না, বোবা কথা বলতেও পারে না, একটা আছে না আমাদের প্রবাদ। সুতরাং দুটো কানে হাত দিয়ে দেবেন, দরকারে চোখটা চাপা দিয়ে দেবেন যতক্ষণ ও বক্তৃতা দেবে। আমি দেখছি কত টিআরপি ওঠে, রোজ গালাগালি দেয় মিথ্যে কথা বলে। তুমি যে আমায় মিথ্যে কথা বলছো, তুমি প্রমাণ করেছো টিভি চ্যানেল, প্রতিদিন মিথ্যে কথা বলছো। আজকেও আমি একটা সংবাদ মাধ্যমে দেখেছি, কোর্ট রায় দিয়েছে একটা, আরো লিখেছে আরেকটা। এসব জিনিস কোন রাজ্যে হয় না, বাংলাতেই হয়। আসলে কেন বলুন তো?
কারণ বাংলা একমাত্র জেনে রাখবেন, বাংলার মাটি স্বাধীনতা আন্দোলনের মাটি, বাংলার মাটি সম্প্রীতির মাটি, বাংলার মাটি সংহতির মাটি, বাংলার মাটি মা বোনেদের মাটি, বাংলার মাটি সবার চেয়ে খাঁটি। এই বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বিদ্রোহী কবি নজরুল, গান্ধীজিও বাংলাতেই পড়ে থাকতেন। বাবা সাহেব আম্বেদকর সংবিধান যিনি রচনা করেছিলেন, কোথা থেকে নির্বাচিত হয়েছিলেন? বাংলা অ্যাসেম্বলি থেকে, মনে রাখবেন, বাংলা থেকে। এই বাংলার গুরুত্ব অনেক বেশি। ওরা জানে সবার মুখ বন্ধ করে দিয়ে ভয় দেখিয়ে আমাদের 1000 ছেলেকে জেলে আটকে রেখে দিয়েছে। ইলেকশনের সময় নাকি ভায়োলেন্স হয়েছে, ছিল ইলেকশন কমিশনের হাতে। প্রতিটা জায়গায় টিম পাঠিয়েছে। আর গ্রাম থেকে, আরে গ্রামে একটা চকলেট বোম ফাটালে এনআইএ পাঠিয়ে দিচ্ছে, ধূপ জ্বালালে এনআইএ পাঠিয়ে দিচ্ছে। কিসের ধর্ম ওদের? আমরা ধর্ম মানি না, আমরা ধর্ম করি না, আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি, সব ধর্মকে ভালোবাসি। আমরা বলি ধর্ম যার যার আপনার, আর উৎসব কিন্তু সবার। ধর্মের নাম করে মিছিল করছে, তাতে বন্দুক চলছে, বুলেট চলছে, বুলডোজার নিয়ে যাচ্ছে, এবং নিয়ে যাওয়ার পরে গিয়ে বলছে রামনবমী মিছিলে গন্ডগোল হয়েছে। এত মিথ্যে কথা বলে, আপনাদের আমি কি বলবো। আর ফেক ভিডিও, ওই যে ধরুন আমি ঘরে বসে নাটকের করে একটা ভিডিও তুললাম, আমি ঠেলে দিলাম। আমার একটা ভিডিও দেখে খুব মজা লেগেছে, আমি মাঝে মাঝে দেখি ইউটিউবে। একটা মেয়েকে তার হাজবেন্ড জিজ্ঞেস করছে যাও কই, বলে সুইসাইড করতে যাই। তো বলছে এত সাহায্য কেন? বলে কাল আমার পেপারে ছবি উঠবে না। বুঝুন। আর এদের হচ্ছে সেই কাণ্ড। সে একটা বাঘের সে একটা ভানুর নাটক ছিল না, ভানুর, যে দুটো পরিবার যাচ্ছে ট্রেনে করে বেড়াতে। একটা পরিবার খুব মিথ্যে কথা বলে, আর একটা পরিবার বেচারা বসে শোনে। তো যেতে যেতে একটা পরিবারের লোক বলছে জানেন আমি একটা বড় বাঘ দেখছি। তখন আরেকজন জিজ্ঞেস করেছে বাঘটা কত বড়? বলে ল্যাজটাই 20 হাত হইব। ও জানে ও যখন একটু বেশি মিথ্যে কথা বলে ওর বউ একটা খপ করে কাশি দেয়, মানে কম বলো। এবার যেই বলেছে 20 হাত ল্যাজ হইব, তোর বউ একটা খপ করে কেসেছে। তখন বলেছে না মাপি টাপি নাই, 10-12 হাত হইব। আর 10-12 হাত ব্যাগের ল্যাজ মানেটা, ব্যাগটা কত বড়? এরপর ওর বউ আবার খক করে কেসেছে। তখন ওর বউকে বলছে তুমি কাইসা কাইসা মইরা যাও, এর নিচে আমি আর নামতাছি না। তো বিজেপির হয়ে গেছে এটাই, এজেন্সি দেখাও, জেলে ভরে দাও, ভয় দেখাও, ভীতি দেখাও, ইতিহাস বদলে দাও, ধর্ম বদলে দাও, বই বদলে দাও, দেশটাকে বদলে দাও, মিথ্যে করে লোককে মিথ্যে মামলায় জড়াও, কেউ আন্দোলন করতে গেলে তাকে পিটাও, বিলকিসের মামলায় হত্যাকারীদের ছেড়ে দাও। সব জায়গায় এই করে বেড়াচ্ছে। আর যত দোষ বাংলার, আমি আজকে শপথ নিয়ে বলে যাচ্ছি। কেউ কেউ ব্যঙ্গ করে বলছে ও জোয়ার তো নয়, নবজোয়ারটাকে আমরা ভাটা করব। আমি বলি ভাটার অর্থ জানিস? আমি গঙ্গার পাশে থাকি, আমি আদি গঙ্গার পাশে থাকি। মা রানী রাসমণি ওই ঘাটটায় স্নান করতে আসতেন, আমাদের বাড়ির ওই গঙ্গার ঘাটটা। এই গল্প বাবার কাছ থেকে শুনেছিলাম।
জোয়ার আসলেও রাগ, বিপ্লব আসলেও রাগ, দিদি সুরক্ষা বললেও রাগ। তো জোয়ার আসলে তো ভাটা আসবেই। জোয়ার আসে বলেই তো খারাপ খারাপ জিনিসগুলো টেনে নিয়ে যায়, তাই নয় কি? জীবনে যদি জোয়ার না আসে আপনি উন্নয়ন করবেন কি করে? প্রথমে একটা বাচ্চা জন্ম হয়, তারপরে তার শৈশব কাটে, তারপরে ইউথ কাটে, তারপরে ফ্যামিলি তৈরি করে, তারপরে বড় হয়, ছেলে মেয়ের বাবা মা হয়, তাদের পড়াশুনো করায়। এই করতে করতে তার জীবন জোয়ারটা বাড়তে থাকে এবং জীবনটা বাড়তে থাকে এবং তার একটা ফ্যামিলি কমপ্লিট হয়। জোয়ার না থাকলে, জীবনে সংগ্রাম না থাকলে, জীবন যুদ্ধে ডেডিকেশন না থাকলে, ডিটারমিনেশন না থাকলে কি হবে? আমি কি সবসময় একটাই রূপ দেবো নাকি? বলুন তো, সবাইকে কি একরকম দেখতে? কেউ সাদা হতে পারে, কেউ কালো হতে পারে, কেউ লাল হতে পারে। মেয়েরা কি সবাই একই রকম শাড়ি পরে না? ছেলেরা যে একটাই কালার, কালারফুল, সো মেনি কালার তারা পছন্দ করে। সেই জন্যই মনে রাখবেন, এই যে জোয়ার এসেছে না, এই জোয়ারে এমন ভাসিয়ে দেবে এরা, আর এমন ভাসিয়ে দেব যে ভাটার মুখ দেখতে তোমরা আর কোনোদিনও পারবে না, আটকে যাবে। অনেক ডেড বডি তোমরা হলদি নদীর পাড়ে ভাসিয়েছ, আজ পর্যন্ত সেই ডেড বডির সন্ধান কেউ পায়নি। আমার দুঃখ হয় দেখে নন্দীগ্রামে আন্দোলনে। আমরা জোয়ার আনছি মৃত্যুর জন্য নয়, মানুষের জীবন নিয়ে আমরা খেলি না, আমরা ঘৃণা করি। জোয়ার আসবেই জীবনে, গঙ্গা থাকলে জোয়ার আসবে, সমুদ্র থাকলে তুফান আসবে, নদী থাকলে বর্ষায় জলে ভরবে, জীবন থাকলে হৃদয় থাকবে, ব্রেন থাকলে মাথায় বুদ্ধি আসবে। তাই জেনে রেখো, জীবনে জোয়ার থাকা মানে জীবনটাকে একটু একটু করে হেঁটে হেঁটে এগিয়ে নিয়ে যাওয়া। এতদিন একটা কাজ করেছি, এক সময় বিরোধী দলে ছিলাম, রোজ মার খেতাম, রোজ রাস্তায় পড়ে থাকতাম। তারপরে বিরোধী দলের পরে গভর্নমেন্টে এসছি, প্রতিদিন আগুন লাগাচ্ছে, প্রতিদিন দাঙ্গা লাগাচ্ছে, প্রতিদিন মিথ্যে কথা বলছে, প্রতিদিন কুৎসা করছে। আর আমরা মা বোনদের একটা সম্মান করি মিনিমাম, কি না বলে বলুন তো? কি না বলে আপনারা বলুন? কোন ভাষায় কথা বলে? ভাষাটা কে শিখিয়েছে? এটা কি বাংলায় ভদ্রলোকের ভাষা, ভদ্র মানুষের ভাষা? যারা ভাষার সৌজন্য জানে না, শব্দের সৌজন্য জানে না, তাদের রাজনীতি করবার কোনো অধিকার নেই। এরা গণতান্ত্রিক নয়, এরা হচ্ছে স্বৈরতান্ত্রিক। এবং আমি আজকের দিনে বলে গেলাম, জোয়ার যখন এসেছে একেবারে শামসেরগঞ্জের ওপর দিয়ে, মালদার ওপর দিয়ে, মুর্শিদাবাদের ওপর দিয়ে, নদিয়ার ওপর দিয়ে, একেবারে সব জেলা ঘুরে এরা পৌঁছবে গঙ্গাসাগরে। সেদিন আমার সাথে এদের আবার দেখা হবে। ততদিনের মধ্যে আমরা চলে গেলাম আর কাজটাও ভুলে গেলেন, এটা যেন না হয়। রোজ ডায়েরিতে লিখবেন আপনি কটা লোককে মিট করেছেন, কটা কাজ করেছেন। জানেন তো, মানুষ একদিন না একদিন মারা যায়, সবাই তাকে মনে রাখে না, কিন্তু যদি একটু ভালো কাজ করি সেইটাকে মানুষ কিন্তু বারবার মনে রাখে। এবং সেটা আপনার জীবনের সবচেয়ে বড় পাওনা। টাকা পয়সা নয়, টাকা পয়সা জীবনের সম্পদ নয়, কটু কথা জীবনের সম্পদ নয়, কুৎসা জীবনের সম্পদ নয়। আর হিন্দু ধর্মটাকে বিজেপি যে ভাষায় কথা বলে, হিন্দু ধর্মটার আধ্যাত্মবাদটাকেই নষ্ট করে দিয়েছে। এরা জানেই না হিন্দু ধর্মটা কি। রামকৃষ্ণ পরমহংসদেব হিন্দু মুসলিম শিখ ইসাই নিয়ে কাজ করতে পারে,
স্বামী বিবেকানন্দ গরিবের ঘরে গিয়ে তামাক খেয়ে দেখে জাত গেছে কিনা। নজরুল লিখতে পারে জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত করছে খেলা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে পারে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। তোমাদের লজ্জা করে না? ইলেকশন আসলে তখন রবীন্দ্রনাথের কথা মনে পড়ে, আর শান্তিনিকেতন হয়ে যায় রবীন্দ্রনাথের জন্মস্থান। বাহ, এদের বাহবা দিতে হয়। বিদ্যাসাগরের যখন মূর্তি ভাঙো তখন মনে পড়ে না? ইলেকশন আসলে মনে পড়ে। বাইরে থেকে কোটি কোটি টাকা খরচ করে অন্যদের বলে চোর। এদের চুরির কোনো সীমা আছে? মনুমেন্টাল চুরি। চুরি মানে যেদিন ক্ষমতা থেকে যাবে সেদিন আসবে ভুরি ভুরি। চুরি শুধু নয়, দেশটাকে যেভাবে বিক্রি করে দিয়েছে, একজনের কাছে, দুজনের কাছে, তিনজনের কাছে। আগামী দিন লাইফ ইন্স্যুরেন্স থাকবে কিনা জানি না, রেল থাকবে কিনা জানি না, ব্যাংক থাকবে কিনা জানি না, বিএসএনএল থাকবে কিনা জানি না। মনে রাখবেন, যত তাড়াতাড়ি বিজেপি বিদায় নেয় তত তাড়াতাড়ি মঙ্গল। এবং এই কাজটা ভোট ভাগ করে করা যাবে না। কেউ কেউ বলবে তোকে এই দেবো টাকা, টাকা দিলে নিয়ে নেবেন। আপনি রেশন তুলবেন, কি করবেন? আর রেশনেও তো টাকা দিতে হয় না। অনেকের টাকার প্রতি একটু লোভ আছে, ঠিক আছে, আপনি তো চেয়ে নেননি, সে আপনাকে মিষ্টি খেতে দিয়েছে। চোর ডাকাতের টাকা নয়, কিন্তু মনে রাখবেন এই টাকাটা কিন্তু চুরির টাকা, এটা ডাকাতির টাকা। ঈশ্বর কিন্তু কেউ পাপকে ক্ষমা করে না। আল্লাহ তাআলা কোনো পাপকে ক্ষমা করে না। ভগৎ সিংও করে না, গুরু নানকজিও করে না, জেসাস ক্রাইস্টও করে না, বিরসা মুন্ডাও করে না, কেউ করে না। সুতরাং এদের পতন অনিবার্য। এবং আমি খুব খুশি হব যদি কর্ণাটক থেকে পতনটা শুরু হয়। আমরা কন্টেস্ট করছি না, কিন্তু আমি মনে করি কাকে ভোট দেবে পাবলিকের ব্যাপার। বাট প্লিজ ডোন্ট ভোট ফর বিজেপি, এটা তো আমি নিশ্চয়ই বলবো। ডোন্ট ভোট ফর বিজেপি। আমরা যেখানে কন্টেস্ট করবো সেখানে আমাদেরই ভোট দেবেন, অন্য কাউকে দিয়েন না। ও ভাগাভাগি করে টাকা নিয়ে কেউ কেউ আবার বেরিয়ে গেছে। আমি কখনো ভাবতে পারতাম না কোনো মুসলিম ছেলে মেয়েকে নিয়ে টাকা দিয়ে এই কেলেঙ্কারি করতে পারে। আজকে তাও করছে কয়েকজনকে দিয়ে। এই যে কয়েকজন নেতা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, তাদের ফোনগুলো চেক করুন, ফোনগুলো চেক করুন, জিজ্ঞেস করুন এত কোটি কোটি টাকার কিসের দরকার তোমার, আসছে কোথার থেকে? আরে আমি তো জানতে পারি এগুলো না, কারণ আমার কাছে তো খবর আছে, আমি তো জানতে পারি, আমি তো ইনফরমেশন পাই। গভর্নমেন্টেরও তো একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, একটা ইনফরমেশন এজেন্সি আছে। আমি মনে করি না আমার সংখ্যালঘু কোনো ভাই বোন এই জিনিস করতে পারে যারা মনে প্রাণে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। আদিবাসীদের নিয়ে মাঝে মাঝে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে কুর্মীদের সাথে। আমি তো আদিবাসীদের জঙ্গল নেওয়া যাবে না, আদিবাসীদের জমি দখল করে নেওয়া যাবে না, এ আইন করে দিয়েছি। কখনো কর্মীকে আদিবাসীর বিরুদ্ধে খেপায়, কখনো আদিবাসীকে কর্মীর বিরুদ্ধে খেপায়। পুরো চালাকি। ইলেকশন আসলেই মতুয়ার বাড়ি চলে যাচ্ছে, আর সেই বড় মা সারা জীবন আমাকে দেখে রাখতে হয়েছে। তখন চেনেও না, তখন জানেও না। সুতরাং মনে রাখবেন, আগে যে আমি কাজ করতাম বিরোধী দলে থাকার সময়, যত রেল মিনিস্টার যখন ছিলাম সব করে দিয়ে গেছিলাম প্রত্যেকটা। তারপরে আর নতুন করে কিছু হয়নি, এটাও মনে রাখবেন। আগে যা কাজ করতাম তার থেকে 10 ডবল কাজ এখন আমায় বেশি করতে হয়। আমার রাত 3টে পর্যন্ত মেসেজে থাকতে হয়, কোথায় কোন গন্ডগোলটা করলো আর কোথায় কোন আগুনটা লাগালো। কোনো কিছু নেই, হঠাৎ একটা পোস্ট করে দিচ্ছে এবং পোস্টটা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাচ্ছে।
সে আর খোঁজ নিয়ে দেখছে না পোস্টটা বিজেপি বদমাইশি করে করেছে। সে তো তখন রেখে গিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে। সেম জিনিস হয়েছিল আপনার কদিন আগে মুরার ওই 2 নম্বর ব্লকে। রাত 1:30টার সময় মানববন্ধন করে আটকালাম দাঙ্গা। কালিয়াগঞ্জের কেস, আমি তো দুঃখী, একটা মেয়ে মারা গেছে। সে মারা গেছে, তার একটা সংখ্যালঘু ছেলের সাথে বিয়ে হয়েছিল, হতেই পারে, কেন হবে না? আমাদের বাড়িতে তো সব পরিবারের সাথে সব পরিবারের সম্পর্ক আছে। আমরা কখনো কি বলবো বাচ্চাদের যে তুই ওকে বিয়ে করবি না, তুই ওকে বিয়ে করবি না? এটা তাদের নিজস্ব ব্যাপার। অভিষেক নিজে তো বাঙালি ছেলে, বিয়ে করেছে তো পাঞ্জাবি মেয়েকে, জিজ্ঞেস করুন না। আমার একটা ভাই আছে, তার একটা ছেলে আছে, সে ডাক্তার, তার ভিক্ষে বাবা মাকে ববি আর ববির বউ। বোঝাচ্ছি এই কারণে যে সব সম্প্রদায় আছে। আমার বাড়িতে আমার কাছে যে থাকে সারাক্ষণ আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে, সেই মেয়েটা কে? একটা তপশিলি মেয়ে। আমি ভালোবাসি ওদের, বড় করি, বিয়ে দিয়ে দিই, নিজে পায়ে দাঁড় করিয়ে দিই। এগুলো চিরকাল আমি করি, আমি করতে ভালোবাসি। তাই আপনাদের কাছে আমি বলবো, নবজোয়ার নয়, এটা জোয়ারের প্লাবন এসছে। এই প্লাবন আগামী দিনের বিজেপিকে রোগবার প্রাণের স্পন্দন। এই স্পন্দনকে যদি রক্ষা করতে হয়, প্রত্যেককে শপথ নিয়ে বলতে হবে, আগামী দিন যতই আমাদের ভয় দেখাক, যতই ইডি সিবিআই দেখাক, নতুন গভর্নমেন্ট আসলে সব উইথড্র হয়ে যাবে। চিন্তা করবেন না কোর্ট কেসেও জিতবে কিনা ডাউট আছে। আমি বলতে চাই, ভয়ের কাছে মাথা নত করব না। একটা গান আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আমি ভয় করব না, ভয় করব না। আমি তরি খানি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আমি ভয় করব না, ভয় করব না। বাঁধ ভেঙে দাও, বিজেপির বাঁধ ভেঙে দাও, বিজেপির ঔদ্ধত্য ভেঙে দাও। আর বাম রাম শ্যাম, আমি যতই বলি ওদের ভোট দিন, বাংলায় তো সিপিএম কংগ্রেস আর বিজেপি এক, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। বাংলায় তো 3টে এক, ইলেকশনেও দেখবেন এক হয়ে লড়বে। প্রতিদিন ওর কাজ নেই, শুধু আমায় গালাগালি দিয়ে যাচ্ছে আর বিজেপির সাথে লাইন করে বেড়াচ্ছে। আমরা করি না, দেখলেন তো? আমি বললাম কর্ণাটকে ভোট দিও না বিজেপিকে, অন্যদের দাও। কই, তখন তো বলতে আমার সংকোচ হলো না। তুমি তাহলে সিপিএম, আজ বড় বড় তুমি গিয়ে তৃণমূল কংগ্রেসকে কি করে খতম করা যায়, তৃণমূল কংগ্রেসের বাড়িতে কি করে ইডি লাগানো যায়, সিবিআই লাগানো যায়, কিভাবে অত্যাচার করা যায়, দেখেননি ওদের 34 বছরের অত্যাচার? ভুলে গেছেন সব? কাটরা মসজিদে কত লোক খুন হয়েছিল, হরিয়ারপাড়ায় গুলিতে কত লোক খুন হয়েছিল, দেখেননি একটার পর একটা অত্যাচার? সিঙ্গুর নন্দীগ্রাম তো লেটেস্ট, তার আগে প্রচুর ঘটনা ঘটেছে। মানুষকে শুধু খুন করতো, শুধু খুন করতো, নাপিত বয়কট করতো, ধোপা বয়কট করতো, কি না করেছে? কারোর জন্য কিছু করেনি। আর আজকে বড় বড় কথা। কাজে যদি আপনারা আমাকে একটু বিশ্বাস করেন, একটু বিশ্বাস ভরসা করেন, টিভি দেখে সিদ্ধান্ত নেবেন না। ওগুলো বিজেপির দালাল, বিজেপির টাকা পায় তাই বিজেপি করে, নালে বিজেপি টিভিগুলো উঠিয়ে দেবে। কানে শুনে করবেন না, চোখে দেখে করুন, হৃদয় দিয়ে দেখুন। আর হৃদয়টাকে সযত্নে, মনটাকে হাসি খুশি রেখে, যাতে খারাপ কাজ আমরা না করি। আর কেউ যদি করেও থাকেন, সংশোধন করে নিন। মানুষ মাত্র ভুল হয়ে থাকে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স। কিন্তু ভুলটা যদি সংশোধন করেন আপনি, আপনি সবচেয়ে ভালো হতে পারেন। ভুল আমাদের জীবনে কখনো কখনো হয়ে যায়। যদি জেনে শুনে হয় সেটা ভুল, যদি না জেনে হয় সেটাকে ক্ষমা করা যায়। তাই আমি আপনাদের মানুষের মতো মানুষ তৈরি হওয়ার জন্য, আর এই বাংলাই পারবে, এই বাংলাই পারবে। আর মালদা মুর্শিদাবাদ সহ সব জেলাকে বলবো, আপনারা আমাকে অ্যাসেম্বলিতে জিতিয়েছেন, আপনারা আমায় আমও দিয়েছেন, আমসত্ত্বও দিয়েছেন।
আগামী দিন মনে রাখবেন, বিজেপিকে হারাবার জন্য আমার আম চাই, আম সত্য চাই, আমের আচার চাই, আমের চাটনি চাই, আমের সন্দেশ চাই, আমের দই চাই, আমার সবটা চাই। আর কোনো ভাগাভাগি নয়, আমরা যুক্ত করব, আমরা বিভক্ত করব না, আমরা সবাই সমান আমাদেরই রাজার রাজত্বে। আমি এইটুকু বলে, সন্ধে হয়ে গেছে প্রায়, আপনারা সারাদিন অপেক্ষা করছেন, এরপরে মনে হয় অভিষেকদের টিলেকশন হবে। ওরা নানা কয়দায় ইয়াংরা নিজেদের মতো করছে, করুক, আমি ইয়াং জেনারেশন এগিয়ে আসুক নিশ্চয়ই চাই। আমি চাই ছোট ছোট ছেলেমেয়েরা আগামী দিন তাদের ওপরই রাজত্ব থাকবে। বাট প্রবীণদের সম্মান জানিয়ে, পুরনোদের সম্মান জানিয়ে নবীনদের আগমনকে আমি সম্মান জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মনে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।